সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারে নতুন আরেকজন উপদেষ্টা যোগ দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সিআর আবরার আজ রাষ্ট্রপতির কাছে শপথ নেন। মব সন্ত্রাস চলছেই। গতরাতে গুলশানের একটি বাড়িতে রীতিমতো ঘোষণা দিয়ে ভাঙচুর করা হয়েছে। এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আসতে চাই সাদাত হোসেন সেলিম, আপনার কাছে জানতে চাই যে এই যে নতুন আরও একজন উপদেষ্টা শপথ নিলেন আজকে, তো এবং তিনি যেই ইতোমধ্যে প্রজ্ঞাপনও হয়ে গেছে তিনি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। তো আজকে মার্চ মাসের এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা সবগুলো বই হাতে পায়নি। সারা বাংলাদেশের সব শিক্ষার্থী বই হাতে পায়নি। তো এই অবস্থায় উনি এই মন্ত্রণালয়ের দায়িত্বটা নিলেন। তো আপনার কি মনে হয় যে মন্ত্রণালয়ের কাজে কতটুকু গতি আসবে নতুন এই দায়িত্ব নেওয়ার ফলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সহ দর্শক শ্রোতাদেরকে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রথম দিন থেকেই বলে এসেছি যে উনি যেন ওনার উপদেষ্টা মণ্ডলী পরিষদ একটু বৃদ্ধি করে, পরিধিটা যেন বৃদ্ধি করে। কারণ বাংলাদেশের অনেকগুলো মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো আপনার যথাযথভাবে কার্যক্রম পরিচালিত করতে পারছেন না, কার্যক্রম হচ্ছেন না। তো সর্বশেষ ওনার সাথে যখন আমাদের দেখা হয়েছে সেদিনও আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আপনি দয়া করে আপনার উপদেষ্টা মণ্ডলীর পরিধি বৃদ্ধি করুন। তো আজকে দেখলাম যে একজনকে উনি আপনার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে উপদেষ্টা নিয়োগ করেছেন। তো আসলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জগৎটা তো অনেক বড়, বিশাল জগৎ, আপনার সারা পৃথিবীতে উনি খুব সমর্থিত। কিন্তু বাংলাদেশে ওনার জগৎটা খুবই ছোট। বাংলাদেশে ওনার আপনার চিন্তা এবং ওনার দৃষ্টি, উনি একটা কেন্দ্রতেই সীমাবদ্ধ বা দুটো কেন্দ্রতে সীমাবদ্ধ। একটা হলো এটা এনজিও, আর একটা হলো চট্টগ্রাম। এর বাইরে উনি বাংলাদেশকে উনি দেখতে পাচ্ছেন না, এর বাইরে উনি বাংলাদেশে ধারণ করতে পারছেন না। কেন আপনার এরকমটা কেন? এরকম ধারণা হলো যে যেমন আজকে যাকে আপনার উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে, গত 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার কি ভূমিকা আমাদের জানা নেই। বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে, জুলাই আগস্টের 15 বছরের আন্দোলনে থাকলেই যে তিনি যোগ্য হবেন আর না থাকলেই যোগ্য হবেন এমন তো না। অবশ্যই না, অবশ্যই না। আমরা তো কথা বলে আসছি যে আপনার যোগ্য দক্ষ লোকদেরকে নিয়োগ করার জন্য, কিন্তু উনি এনজিও থেকে বেরোতে পারছেন না। বর্তমানে যে শিক্ষক আছেন তিনি কিন্তু একটা এনজিও চালাচ্ছেন। তো আমি সেই জন্যই বলছি আর কি যে 15 বছরের আন্দোলনের ভূমিকা তো নাই। তারপর আবার জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় যে সমস্ত শিক্ষকরা নিজের জীবনকে বাজি রেখে আপনার পুলিশের বন্দুকের সামনে এগিয়ে গেছে, ডিবি অফিসে সামনে গিয়ে ধর্ণা দিয়েছে, ছাত্রদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে নিজেরা আপনার কঠোর একটা মনোভাব নিয়েছেন, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের মধ্যে এই ভদ্রলোককে আমরা দেখিনি। এটা হলো আমাদের একটা বিষয়। আর শুধু উনি একজন নিয়োগ করবেন কেন? কারণ ওনার নিজের কাছে এখন 8-10টা মন্ত্রণালয় রয়ে গেছেন, আবার অনেকেই দুটো করে মন্ত্রণালয় চালাচ্ছেন। দেশের সার্বিক অবস্থা অত্যন্ত নাজুক। বর্তমানে দেশে কোনো সরকার আছে এটা মানে অধিকাংশ মানুষ এটা মনে করছেন না। কারণ সরকার তার রীতিমতো যেই দাপ্তরিক কাজগুলো, দৈনন্দিন কাজগুলো, রুটিন কাজগুলো, এই কাজগুলো করতে পারছেন না। আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করতে পারছেন না। তারপরে আপনার দেশে যে আপনার ধরুন যখন তখন যেখানে সেখানে যে আক্রমণ করার একটা প্রবণতা, এই আক্রমণ করার প্রবণতা থেকে জনগণকে আপনার মানে অনুরোধ করা অথবা তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া, কোনোটাই করতে পারছে না। সার্বিকভাবে আমরা শঙ্কিত। দেশের বর্তমান অবস্থাতে দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। আমরা যেটা মনে করেছিলাম যে এই ধরনের একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে দ্রুত একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলেই অনেকাংশে অনেক সমস্যা কেটে যাবে। বর্তমান পরিস্থিতিতে আপনার এই যে বিনিয়োগের পরিমাণ একেবারে শূন্যের কোঠায়, এই ধরনের একটা সরকারি অবস্থা থাকা অবস্থায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করে না, ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে থাকে, তারপরে আন্তর্জাতিকভাবে অনেকেই অনেক রকম চুক্তি করা থেকে বিরত থাকে। যে কারণে আমরা বারবার চাচ্ছিলাম যে একটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে দেশের এই বর্তমান যে সংকটগুলো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মব জাস্টিস, যখন যাকে ইচ্ছে তাকে হেনস্থা করা, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নির্বাচনটা একদম অনিশ্চিত হয়ে যাচ্ছে।
ধীরে ধীরে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে কেন এবং অনিশ্চিত দেশটাও কেন একটা হবে? অনিশ্চিত প্রধান হচ্ছে। উপদেষ্টা তো বারবারই বলছেন ডিসেম্বরের কথা। প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা উনি বলছেন, কিন্তু উনি কথা যদিও বলার পরে গতকালকে ওনার আরেকজন উপদেষ্টা, ওনার উপদেষ্টা মণ্ডলীর আরেক সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান, উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, রেজওয়ানা হাসান সাহেবকে তো আপনার পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, তিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব তো মোটেই পালন করতে পারছেন না। বাংলাদেশের এই যে ঢাকা শহরটা পৃথিবীর সবচেয়ে দূষিত একটা শহর, এবং তিনি তার এই বাক্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশটাকেও দূষিত করছেন। রাজনৈতিক পরিবেশটাকেও তিনি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম দিচ্ছেন। ওনারা কি সবাই প্রধান উপদেষ্টার উপর বড় হয়ে গেলেন? আমি বুঝতে পারছি না। প্রধান উপদেষ্টা যেখানে জাপানি একটা আপনার পত্রিকাতে বা বিভিন্নভাবে বলছেন যে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে এবং ডিসেম্বরে নির্বাচন, কিন্তু এক কাঠি সারা হলো ওনার প্রেস উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সাংবাদিক সম্মেলন করে বলে যে এটা মার্চে হতে পারে, এটা জুনে হতে পারে। অর্থাৎ এনারা কিন্তু সুনির্দিষ্টভাবে যে একটা নির্বাচন হবে, কখন হবে এই ব্যাপারটা কিন্তু আমরা আশ্বস্ত দিতে পারছি না। আমাদের সংখ্যা ওই জায়গায়। পাশাপাশি একটা কিংস পার্টির একটা জন্ম হয়ে গেল একদম ঘটা করে একটা কিংস আমরা পার্টি। সেটাতে পরে আসবো সাদ হোসেন সেলিম। আমরা একটু অধ্যাপক মাহবুবুর রহমান আপনার কাছে আসতে চাই যে নতুন উপদেষ্টা তো আপনার সহকর্মী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একসাথে কাজ করেছেন নিশ্চয়ই, তো আপনি তাকে ব্যক্তিগতভাবে চেনেন। তো উনি সরকারে আসার ফলে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছেন। সেই মন্ত্রণালয়ের সম্পর্কে আমি একটু আগেই বলছিলাম যে একেবারে বছরের প্রথম যে রুটিন কাজটা, সেই কাজটিও কিন্তু সঠিকভাবে সম্পন্ন করা যায়নি, বই দেয়া যায়নি। তো সেটি নিয়েও আজকে বিদায়ী উপদেষ্টা বলেছেন যে চলতি মাসের মধ্যে বই চলে যাওয়ার কথা বা আশা করছেন। তো নতুন উপদেষ্টা আসার ফলে কি কোনো উন্নতি হবে কিনা, কি মনে হয় আপনার? আপনি যেহেতু আপনি চেনেন ওনাকে ব্যক্তিগতভাবে। প্রথমত হলো যেহেতু স্যার নতুন উপদেষ্টা হয়েছেন, ওনাকে অভিনন্দন। এবং স্যার খুব ইফিশিয়েন্টলি কাজ করেন, তার নিজস্ব যে গণ্ডি আছে এবং একাডেমিক হিসেবেও ভালো একাডেমিক ছিলেন। তো যে পরিস্থিতিতে স্যার দায়িত্ব নিয়েছেন সেই পরিস্থিতিটা আবার ভিন্ন। এখন বিশেষ করে পুনর্গঠিত যে প্রশাসন হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে, এগুলো মানে গত প্রশাসনের লোকও রয়ে গেছে, আবার নতুন কিছু প্রশাসনে যুক্ত হয়েছেন। আবার নতুন প্রশাসনে যারা যুক্ত হয়েছেন তারা আবার সবাই খুব ডেডিকেটেড, কর্তৃত্ববাদ বিরোধীও অনেকে না, বা অনেকে ছিল, এমনটাও ছিল অনেকে যারা সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। তো তারা এখন বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করছে কেউ কেউ। তাছাড়া যারা যারা দায়িত্ব পেয়েছে, আপনি যেটা প্রশ্নটা তুললেন যে বাচ্চাদের বইয়ের ব্যাপারগুলো, তো এরা কারা এই কাজগুলো করেছে, অলরেডি কাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো তো এখনই উনি এসে মনিটর করে পরিবর্তন করতে পারবেন না। তো যখন বইটা আসার কথা তখনই আসবে, হয়তো এক সপ্তাহ আগাতে পারবেন সর্বোচ্চ বেশি পরিশ্রম করলে, বা 2 সপ্তাহ আগাতে পারবেন। তো এটা একটা চ্যালেঞ্জিং টাইমে দায়িত্ব নেওয়া, এবং এটা তো মার্চ বলে ফেলেছেন আপনি। এখন যদি আরও 1 মাস লেগে যায় তাহলে এপ্রিল, বাচ্চারা পড়বে কবে? তো এটা তো আসলে একটা মানে খুবই দৃষ্টিকটু যে বইটা এত দেরিতে দেওয়া, এটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না। এখন আমরা তো সমালোচনা করব, কিন্তু সমালোচনা গঠনমূলক করতে গেলেও তো এটুকু করতে হয়, এর বাইরে তো কিছু বলার কিছু নাই যে বই পাবেন না, বই নেবেন কীভাবে। তো ইফিসিয়েন্সি, একাডেমিতে ইফিসিয়েন্সি, রাজনীতিতে ইফিসিয়েন্সি, মিনিস্ট্রি পরিচালনা ইফিসিয়েন্সি কিন্তু ভিন্নতা আছে। কিন্তু প্রচুর চ্যালেঞ্জ শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর কেন্দ্রিক, এবং এই প্রশাসনগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যে পরিমাণ মানে স্টেক হোল্ডার তৈরি হয়েছে, সেই সকল স্টেক হোল্ডারদেরকে মানে এখন সবাই তো নানান প্রক্রিয়ার থেকে সুবিধাই চাচ্ছে দেখলাম আমি। যার যার কর্নার থেকে এক ধরনের দাবি আছে। দাবিগুলো অনেকটাই হয় ব্যক্তিগত হয়, না হয় কোনো ছোট গোষ্ঠীগত হয়, এর বাইরে তো না। এই গোষ্ঠীগত ব্যক্তিগত দাবিগুলোকে মানে ম্যাক্সিমাইজ করে তাদের বেনিফিট দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে মানে নির্বাচন পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া, নির্বাচন কবে হবে তাও যদিও এখনও ক্লিয়ার না। কঠিন একটা সময় দায়িত্ব নিয়েছেন, এবং এই কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে অলরেডি তো অন্যান্য উপদেষ্টাদের ক্ষেত্রে খুব আশাব্যঞ্জক কথা শোনাচ্ছেন জনগণের মুখে। তো এই জায়গাতে এটা সফলতা আশা করছি, কিন্তু চ্যালেঞ্জ আছে, প্রচুর চ্যালেঞ্জ। ওনার এফিসিয়েন্সি হয়তো কাজে লাগাতে পারবেন। তো সার্বিকভাবে সরকারের কাজে কোনো আরও গতি আসবে কিনা, যেটি একটু আগে সাদ হোসেন সেলিম বলছিলেন যে আসলে রুটিন কাজগুলোও এই সরকার সঠিকভাবে করতে পারছে না। এটা আসলে কেন আমি সেটা বুঝতে পারছি না। যে আমরা তো আসলে অনেকগুলো অভিযোগ শুনতে পাচ্ছি এবং মিডিয়াগুলোতে ব্যাপক নানান ধরনের কথাবার্তা আসছে। একটা কথা সত্য, আমরা প্রথম থেকেই বলেছি যে পরিস্থিতিতে সরকার ক্ষমতা নিয়েছে সেই পরিস্থিতি
আসলে একটা ভোলাটাইল পরিস্থিতি ছিল। এক, দ্বিতীয়ত হলো এখনও পতিত সরকারের প্রচুর লোক সর্বত্রই আছে, শুধু আছে তাই না, এবং আমি মাঝে মাঝে আমার মনে হয় পতিত সরকারের সাথে সম্পর্কিত বা তাদের সাথে তাদের সুবিধা নিয়েছেন যারা, অথবা তাদের সাথে তাদেরকে সুবিধা দিবেন যারা, মনে হয় অনেক সময় মনে হয় যে তাদেরকেই পুনর্গঠিত প্রশাসনে নেওয়া হচ্ছে। তো এই জায়গাগুলোতে যদি আগের লোকগুলো অনেক অনেক রয়ে গেছে, তারপর নতুন করে যে সেট আপ নিচ্ছে সেখানেও কর্তৃত্ববাদ বিরোধীদেরকে নেওয়া হচ্ছে না, আমি প্রায় দেখছি, মানে অথবা নিরপেক্ষ কর্তৃত্ববাদ অথবা নিরপেক্ষ লোক। তো এই ধরনের লোকগুলো যদি আপনি ক্ষমতায় কাঠামোতে বসান, তারা তো আসলে নিরপেক্ষভাবে কাজ করবে। আপনি যে কর্তৃত্ববাদ বিরোধী কষ্টটা যার মনের মধ্যে আছে গত 15 বছর, সে এই কর্তৃত্ববাদ যেন আর কোনোদিন ফিরে না আসে, ফেসিবাদ যেন ফিরে না আসে, সেই জায়গা থেকে কাজটা করার যে আন্তরিকতা শো করতে পারতো, সেইটা তো যে মাঠে ময়দানে ছিল না, যে মানে কষ্ট পায় নাই, সাফার করে নাই, তাকে দিয়ে তো আপনি সেই সুবিধা পাবেন না। এইটাই আমার কাছে মনে হচ্ছে এই সরকারের মূল চ্যালেঞ্জ। আমি গত কয়েকদিন যাবত সরকারকে অবজার্ভ করে দেখছি যে সরকার আসলে যোগ্য লোক বসাচ্ছে, ভদ্রলোক বসাচ্ছেন, কিন্তু সমস্যাটা কোথায়? কেন কাজে গতি আসছে না? কাজে গতি আসার জন্য আপনি দেখবেন আপনার যখন প্রয়োজন তখন কিন্তু আপনি কাজটা খুব সিম্পলি করেন। তো এখন দেখা যাচ্ছে কি, যারা, যদি আপনার কাছে মনে হয় যে গত শাসন আমলেই আপনি ধরেন ভাইস চ্যান্সেলর ছিলেন, এই শাসন আমলেও আপনি একটা ভাইস চ্যান্সেলর, তাহলে তো আপনার কোনো পরিবর্তন আসছে না। গত শাসন আমলে আপনি সচিব ছিলেন, এই শাসন আমলে সচিব, আপনার কোনো পরিবর্তন আসছে না, তাহলে আপনি তো গতি পাবেন কেন? কিন্তু যদি এমন একটা লোক হয় যে লোকটা গত 15 বছর মাঠে ময়দানে কাটিয়েছে, মানে কষ্ট পেয়েছে, সেই লোকটাকে যদি আপনি কোনো দায়িত্ব দেন, তখন তো তার মনে হবে যে যদি আবার ওই পতিত অবস্থা ফিরে আসে, তাহলে তো আমাকে আবার মাঠে যেতে হবে। এই অবস্থায় সে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চাইবে। কিন্তু আমি যেই চ্যালেঞ্জটা দেখছি যে আন্তরিকতার সাথে, উদ্দীপনার সাথে, মানে ব্যাপক উদ্দীপনার সাথে কাজ করার যে চেষ্টা, সেইটা অনেকের মধ্যেই নাই। এই নাই থাকাটার প্রধান কারণ হলো তাদের মানে ক্ষমতা কাঠামোর যে পুনর্গঠন হয়েছে, যারা, আমি যদি আরও সহজ করে বলি, যারা বিভিন্ন জায়গায় পদে বসছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো সহ বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মিনিস্ট্রিগুলোতে, তারা মানে অ্যাটলিস্ট সর্বনিম্ন যদি স্তরে যান নিরপেক্ষ লোক। তো এই নিরপেক্ষ লোক দিয়ে আসলে মানে কর্তৃত্ববাদ বিরোধী লড়াই হবে না। যে লড়াই ছিল 15 বছর, সেই লড়াই মানে মাঠে ছিল 15 বছর কম বেশ, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যখন সরকারের পতন হয়েছে, যখন সরকারি যন্ত্রের মধ্যে এই পরিবর্তনটা দেখা দরকার ছিল, সেইটা কিন্তু মাঠের চেয়েও খারাপ অবস্থায় পড়ে গেছে, কারণ তারা এখানে নাই। সরকারের নতুন উপদেষ্টা নিয়ে কথা বলছিলাম, তো আমরা একটি বিষয়ে যেতে চাই যে প্রধান উপদেষ্টার আজকে একটি বক্তব্য প্রচার হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। ব্রিটিশ স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে স্বৈরাচার শেখ হাসিনাকে অপরাধের যে অপরাধ করেছে তার বিচারের মুখোমুখি তাকে হতেই হবে, এবং শুধু তিনিই নন, তার সহযোগী যারা ছিল তাদেরও বিচার হতে হবে। তো সাদত হোসেন সেলিম, আপনার কি মনে হয় যে গত প্রায় 7 মাস হতে চলল, তো বিচারের কাজ কতটুকু এগিয়েছে? না, আমরা তো মানে এই যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের পরে আপনার যে সরকার পরিবর্তন বা আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি, সেই সরকারের অঙ্গীকার অথবা আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার, যারা দেশটাকে একটা আপনার অপশাসনের মানে গভীর সমুদ্রে নিমজ্জিত করেছে, যারা দেশটাকে লুণ্ঠন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, গুম খুন নির্যাতন, বিরোধী দলের কণ্ঠরোধ, তাদেরকে তো আইনের আওতা আনতেই হবে। কিন্তু আসলে সরকারের যেটা বললাম যে সরকারের কোনো মন্ত্রণালয় অথবা কোনো ক্ষেত্রেই সাফল্যের মানে অবস্থাটা একেবারেই শূন্য, অদৃশ্যমান। 7 মাস হয়ে গেল, বিচার ব্যবস্থাটাকে যতটা দ্রুত করার দরকার ছিল সেই বিচার ব্যবস্থাটাও সেভাবে দ্রুত করা যাচ্ছে না। এটার প্রধানত কারণ হলো যে সরকার যে মেশিনারির উপর বসে আছেন, আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের রেখে যাওয়া যে প্রশাসন, সেই প্রশাসনটা সঠিকভাবে কাজ করছেন না, এবং সেই প্রশাসনের বিকল্প প্রশাসনও সরকার তৈরি করতে পারছেন না। এবং এই প্রশাসন আপনার চায় যে এই সরকার মনে প্রাণে ব্যর্থ, কারণ তারা আওয়ামী লীগের সুবিধাভোগী, তারা সরকারকে বিতর্কিত করতে, ব্যর্থতা করতে, দীর্ঘায়িত করার জন্য যা যা করা দরকার তারা করছেন। এবং আমরা এই জিনিসগুলোকে বারবার বলছি যে আপনারা এখানে পরিবর্তন আনেন, প্রয়োজনে আপনারা যারা মানে বিগত সরকারের আমলে নিগৃহীত নিপীড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে এনে যথাযথ জায়গায় বসান, এবং না তারপর সেটা কাঙ্ক্ষিত রূপ ধারণ করে না। এখন পর্যন্ত স্বৈরাচারের পেতার তারা বিভিন্ন জায়গায় বসে আছেন এবং তারা পদে পদে বাধা সৃষ্টি করছেন, যে কারণে আমরা 7 মাস পেরিয়ে গেল, বিচারের প্রাথমিক কাজটাও কিন্তু এখন পর্যন্ত শুরু করতে পারে নাই। এখানে প্রতিটা দিন প্রতিটা ঘন্টাকে আপনার মানে কাজে লাগাতে হবে, কাজে লাগাচ্ছেন না। উপদেষ্টাদের কার্যক্রমটাও দৃশ্যমান নয়, ওনাদেরকে দৃশ্যমান হতে হবে, ওনাদেরকে মানে বক্তব্য দিতে হবে, বিবৃতি দিতে হবে, কাজ করতে
করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, আর করবেন, 7 মাস চলে গেল। ওনারা করছেন না, 7 মাসে করছেন না। এবং ওনারা যে ওনাদের কি দায়িত্ব, অনেকে সে দায়িত্ব পালন করছেন না বা বুঝতে পারছেন না। আসলে আপনার একটা এনজিও পরিচালনা করা অথবা একটা ব্যাংক পরিচালনা করা অথবা একটা আপনার টিভি চ্যানেল পরিচালনা করা এক কথা, আর সরকারের মন্ত্রণালয়ে বসে একটা মন্ত্রণালয় পরিচালনা করাটা ভিন্ন কথা। এখানে বিভিন্ন দক্ষতার প্রয়োজন আছে। এখানে এক একজন সচিব আপনার তাদের কাজটাই হলো যে না আপনার কথা বলুন, আপনারা আলোচনা করুন ইত্যাদি করে শুধু সময়ক্ষেপণটাই হলো যে আপনার সচিবালয়ের একটা একটা কাজ। তো সেক্ষেত্রে সেই সচিবদেরকে মানে কর্মটা করা, সেই সচিবদেরকে আপনার কাজে উদ্দীপনার মধ্যে নিয়ে এসে পুরো মন্ত্রণালয়টাকে একটা উদ্দীপনাময় করা, এটা আসলে অনেকেই করতে পারছেন না এবং অনেকেই বুঝছেন না। আমরা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি, স্বাস্থ্য মন্ত্রণালয় বলি, খাদ্য মন্ত্রণালয় বলি, কৃষি মন্ত্রণালয় বলি, যে শিক্ষা মন্ত্রণালয় বলি, যেই মন্ত্রণালয়গুলো, বাণিজ্য মন্ত্রণালয় বলি, যে মন্ত্রণালয়গুলোর সাথে জনগণের সম্পৃক্ততা, এই সম্পৃক্ততার কাজগুলো ওনারা করতে পারছেন না। ওনারা কোনো কেন করতে পারছেন না এখন আমরা এখানে বলার জন্য বলে যাচ্ছি, কিন্তু আমরা আসল কারণটা বের করতে পারছি না। এই যে সিন্ডিকেট ভাঙার ব্যাপারটা, আমার বিমানমন্ত্রী দায়িত্বে এখন প্রধান উপদেষ্টা, হঠাৎ করে আপনার মধ্যপ্রাচ্যের বিমানের টিকিটের দাম অনন্য অসাধারণ পর্যায়ে বেড়ে গেছে। চিন্তার বাইরে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বোধহয়। যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাতে কোনো কিছুই হয়নি, একদম হয়নি। না কোনো 10 টাকাও একটা টিকিটের দাম ইয়ে করেনি। ওনারা ব্যবস্থাপনার মধ্যে আঘাত করতে পারছেন না, ওনারা সিন্ডিকেটের মধ্যে আঘাত করতে পারছেন না, এবং কেন করতে পারছেন না সেটা বুঝতে পারছি না। আমার একটা ধারণা যে কি পুরো উপদেষ্টা মণ্ডলীর একটা বড় ধরনের একটা অংশ তাদের মধ্যে একটা ক্ষমতার একটা লোভ পেয়ে গেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায় তারা ওই কাজেই ব্যস্ত হয়ে পড়ছে। উপদেষ্টাদের একটা বড় ধরনের অংশ একটা রাজনীতির সাথে জড়িত হয়ে গেছে এবং একটা দল গঠন করে আগামী দিনে নির্বাচন করে তারাই রাষ্ট্র পরিচালনা করবেন, এই ধরনের একটা আকাঙ্ক্ষা কিন্তু অনেক উপদেষ্টার মধ্যে সংগ্রামিত হয়ে গেছে। কিরকম? এটা ধরেন এই যে আপনার আমরা তো একটা অভ্যুত্থান 90 সালেও দেখেছি। 90 সালে একটা অভ্যুত্থানের পরে আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এসেছেন, উনি 3 মাসের মধ্যে কিন্তু একটা অনন্য অসাধারণ নির্বাচন উপহার দিয়ে কিন্তু উনি ওনার আবার কর্মক্ষেত্রে ফিরে গেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন যে কিন্তু তখন তো দেশের পরিস্থিতি এতটা ঘোলাটে ছিল না, তখন এতটা ঘোলাটে না থাকলেও এখনকার যে ঘোলাটে তার চাইতে কমও ছিল না সেই সময়। একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তখন ধ্বংস ছিল, স্বৈরাচারের একটা কায়দার মধ্যে ধ্বংস ছিল, নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস ছিল। তো উনি নির্বাচন করতে এসেছেন, বাকিটা রুটিন কাজ করে উনি চলে গেছেন। এখন এইখানে যেটা হচ্ছে সেটা হলো যে একটা কিংস পার্টি একটা ইতিমধ্যে জন্ম নিয়েছে। যদিও রাজনৈতিক দল আমরা এটাকে স্বাগত জানাই, আমরা যে কোনো রাজনৈতিক দলকে, যে কোনো মতকে, যে কোনো আপনার চিন্তা চেতনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু যখন সরকার থেকে বা পদত্যাগ করে এসে অথবা সরকারের পৃষ্ঠপোষকতায় গাড়ি ভাড়া করে এনে একটা মিটিং করে, তখন কিন্তু জনমনে নানাবিধ সরকার কি পৃষ্ঠপোষকতা করেছে সেখানে? সরকার পৃষ্ঠপোষকতা করেছে যে ধরেন আপনার এই যে পটুয়াখালী থেকে বা ফিরোজপুর থেকে ডিসি নিজেই গাড়ি রিকুইজিশন করে এখানে পাঠিয়ে দিয়েছেন, এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে। আর পৃষ্ঠপোষকতা বলতে সরকারের যে অন্যান্য উপদেষ্টাদের যে বক্তব্য, বিশেষ করে আপনার পরিবেশ উপদেষ্টা অথবা আপনার এই যে অন্য উপদেষ্টাদের বক্তব্যের মধ্যে বোঝা যাচ্ছে যে তাদের এক ধরনের প্রচণ্ড একটা সহযোগিতা আছে। তো আমাদের বক্তব্যটা আমি একদম পরিষ্কার ভাষায় প্রথম দিন থেকে বলেছি যে অভ্যুত্থানের সাথে জড়িত যারা আছেন ওই ছাত্রদেরকে আপনার উপদেষ্টা মণ্ডলীতে সামিল করাটা সঠিক হয় নাই। এটা একটা আমি প্রথম ডে ওয়ান থেকে বলে এসেছি যে ওনারা বাইরে থেকে একটা প্রেশার গ্রুপ হিসাবে সরকারের সাথে যদি কাজ করতেন এবং সরকার সেটা আমাদের জনগণের জন্য আমাদের জন্য ভালো হতো। ওনারা উপদেষ্টা মণ্ডলীতে যোগদান করেছেন, যোগদান করার পরে আবার পদত্যাগ করে সেটা দল গঠন করেছেন, কেউ আবার এই উপদেষ্টা মণ্ডলীতে রয়ে গেছেন। তাইলে তো আমরা ডক্টর ইউনূস সাহেবকে এখন আর আপনার দলনিরপেক্ষ যেই একটা সরকারের জন্য আমরা 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা সেটা বলতে পারছি না। তার মধ্যে দিয়ে আবার উপদেষ্টা মণ্ডলী পরিবর্তনের মধ্যে দিয়ে একজন ছাত্র উপদেষ্টাকে স্থানীয় সরকার উপদেষ্টা করা হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা যেদিন করা হয়েছে তখনই আমরা বলেছি যে সরকার একটা বিপজ্জনক পথে হাঁটছে, এবং ওনারা কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে উপদেষ্টাদের পক্ষ থেকেও বলা হয়েছে, দুই একজন উপদেষ্টা বলছেন, দুই একটা রাজনৈতিক দল দাবি করছেন। কিন্তু আমরা বলছি যে একটা অন্তহীন একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি, যে অন্তহীন একটা সংকটের মধ্যে আমরা পড়ে গেছি। এই সংকট থেকে উত্তরণের একমাত্র রাস্তা হলো যে একটা সুষ্ঠু সংসদ নির্বাচন। সুষ্ঠু সংসদ নির্বাচনে জনগণের ভোটে যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য আসবেন তাদের কাছে একটা জবাবদিহিতা থাকবে, তারা জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকবে, তারা জনগণের প্রতি তাদের একটা লয়ালিটি থাকবে।
তখন তারা কিন্তু আরও অনেক বেশি কার্যকরী একটা ভূমিকা পালন করে দেশে বিদেশে কিন্তু আপনার বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং এই যে একটা স্থবির অর্থনীতি, এই অর্থনীতিটা একটু চলমান হবে। কিন্তু সেই পথে আপনার পা দেওয়ার চাইতে আমার মনে হচ্ছে, কেন জানি বারবার আমার কাছে মনে হচ্ছে আমরা একটা অন্তহীন একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিকে ধাবিত হচ্ছি, এবং সেটার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে যতটা নিশ্চয়তা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করা দরকার, সেই আশ্বস্ততা আমরা কিন্তু করতে পারছি না। ধরেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি তার এলাকাতে বিভিন্ন রকমের সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তো এইটাতে করে তো আপনার লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না। আমরা কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করি নাই, আমরা কেউ কিন্তু 4টা প্রদেশে দাবি করি নাই, আমরা কেউ কিন্তু ভোটারদের আপনার ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আপনার 18 থেকে 17 দাবি করি নাই, আমরা কিন্তু নির্বাচনে প্রার্থী হওয়ার তার বয়স আমরা 25 থেকে 21 দাবি করি নাই, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়নি। কিন্তু এই সরকার এই কাজগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাদের কাছে মনে হয়ে যেতে পারে এবং আমরা চিন্তা করতে পারি যে এই ধরনের একটা পরিস্থিতির দিকে যাবে। তবে এখানে ডক্টর ইউনূস সাহেবের প্রতি একটা আহ্বান আছে। এখানে কিন্তু ওনার কাছে অপশান আছে, ওনার কাছে অপশান, এখন কোন অপশানটা উনি গ্রহণ করবেন সেটা উনি করতে পারেন। আমরা ওই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সাহেবের চাইতে আর ভালো চয়েস কোনো কিছুই ছিলেন না। উনি সর্বশ্রেষ্ঠ চয়েস ছিলেন বাংলাদেশের জন্য, কিন্তু উনি উপদেষ্টা মণ্ডলী গঠন করতে গিয়ে উনি সঠিক ব্যবস্থাপনা করতে পারেন নাই। আর ওনার একটা উদাহরণ আছে যে উনি বারবার বলতে চায় যে আমরা এই জগতের লোক নয়, আমরা কিন্তু আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করে আমরা কিন্তু আবার স্বস্বখাতে ফেরত যেতে চাই। আমরা দেখেছি 111 সরকার কিন্তু দায়িত্ব পালন করতে এসে একটা কিংস পার্টি গঠন করতে গিয়ে লেজেগরে অবস্থা করে এমন অবস্থা করেছে তা একেবারে ছেড়ে দে মাকে দে বাঁচি। তখন তারা আওয়ামী লীগের সাথে একটা যোগসাগস করে আওয়ামী লীগ হাতে ক্ষমতা দিয়ে পালিয়ে চলে গেছেন এবং বিদেশে নৈপথ্যে জীবনযাপন করছেন। এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কিন্তু ঈদের নামাজ, জুমার নামাজ পর্যন্ত, জানাজা নামাজ পর্যন্ত পড়তে বেরতে পারছেন না, সম্মুখে আসতে পারছেন না। ডক্টর ইউনূস সাহেবের সামনে তো উদাহরণ দুইটা আছে, বিচারপতি শাহাবুদ্দিনেরও আছেন, আবার আমার বন্ধু ফখরুদ্দিনেরও আছেন। তো উনি কিন্তু আমার মনে হয় আমাদের সম্পূর্ণ আস্থা এখনও ওনার প্রতি আছে, বিশ্বাস ওনার প্রতি আছে, সারা জাতির আস্থা বিশ্বাস ওনার প্রতি আছে। উনি সমস্ত ঐক্যের মুক্ত প্রতীক। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো ওনাকে শর্তহীনভাবে সমর্থন করছি। আমার মনে হয় উনি কারো কোনো প্ররোচনায় পা না দিয়ে উনি ওনার যে দায়িত্বটা, একটা নির্বাচন, উনি যে বারবার যে জাতির প্রতি কমিটমেন্ট দিয়েছেন, এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি স্থানীয় সরকার নির্বাচন থেকে ওনারা সরে আসছেন। আর তো মাত্র অল্প কয়েকটা দিন, এই কয়েকটা দিনেই উনি ওনার মন্ত্রণালয়গুলোকে আরেকটু ঢেলে সাজিয়ে আরও একটু কর্মক্ষম করে, এই যে মব জাস্টিস, মানুষ দেশে বিদেশে থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, সেসব উস্কানিমূলক কথাবার্তাকে প্রয়োজনে যে কোনোভাবে ওগুলোকে বন্ধ করে আমার মনে হয় দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য উনি ওনার কাজগুলো করে যাওয়া দরকার। জি, ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক কাজী মোহাম্মদ মাহমুদুর আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সাদাত হোসেন সেলিম একটি কথা উল্লেখ করলেন সবশেষ, আমিও আনতে চাচ্ছিলাম যে এই যে মব সন্ত্রাস যেটি হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, গতকাল রাতেও ঢাকার গুলশানে একটি বাড়িতে ঢুকে তছনছ করা হয়েছে এবং গণমাধ্যমের সামনেই গণমাধ্যমকে জানিয়ে যাওয়া হয়েছে এবং গণমাধ্যম সেখানে উপস্থিত ছিল। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, ওনার ছেলের বাসা উল্লেখ করে এটিতে হামলা করা হয়েছে, কিন্তু ওনার ছেলে ইতোমধ্যেই কারাগারে আছেন গত সেপ্টেম্বর মাস থেকে। এবং যতদূর আমরা জানতে পেরেছি এই বাসাটা আসলে ওনার সাবেক স্ত্রীর বাবার বাসা। তো আসলে তার মানে আসলে তার সাথে যোগাযোগ থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো সেই অবস্থায় সেই বাড়িতে মধ্যরাতে গিয়ে শয়ে শয়ে লোক ঘোষণা দিয়ে হামলা করলো এবং যথারীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধ্বংসযজ্ঞ শেষে হাজির হয়েছেন, তারপর তারা নির্বিঘ্নে চলে গেছেন। তো কি মনে হয় এই যে প্রতিনিয়তই এই ধরনের কাজ চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো কেন সরকার এটি বন্ধ করতে পারছে না? আসলে এটাকে অনেকদিন ধরেই সবাই মব বলে চালাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিভিন্ন সময় আমরা হঠাৎ করে যে সকল ঘটনাগুলো দেখি, এগুলোকে আমি আসলে আমাদের এই যে একদম আপনি যদি ইতিহাসের গোড়ায় যান, ইভেন ব্রিটিশ শাসন আমল থেকে দেখবেন আপনি, বিভিন্ন সময় আমরা কিন্তু এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটাকে ক্রিমিনালাইজড করেছি। বিভিন্ন সময় রাজনীতিটাকে আমরা এমনভাবে ব্যবহার করেছি, রাজনীতির আইডেন্টিটিটাকে, প্রতিপক্ষের রাজনীতি পরিচিতিকে, এবং এমনভাবে ব্যবহার করেছি যে তার পরিচিতির সাথে তার সম্পদ, তার আত্মীয় স্বজন, তার সব কিছুই একত্রিত হয়ে যায় এবং আক্রমণটা তার প্রতি ব্যক্তিগতভাবে আসে না, তার টোটালিটি হয়ে আসে। এটা
ব্রিটিশ শাসন আমল থেকে শুরু হয়েছে। ব্রিটিশ শাসন আমলে, পাকিস্তান শাসন আমলে তো ছিলই, বাংলাদেশের প্রথম দিকে তো আছে, সবসময়ই আছে, এবং ভারতেও এখন মানে সাবকন্টিনেন্ট অন্য জায়গায়ও আছে। এইটা আসলে কালচারাল অনেকটা, যে যখনই কেউ যার কারণ পতন ঘটে আমরা তাকে মানে এমনভাবে মূলোৎপাটন করার চেষ্টা করি যেটা যেন আর কখনো ফিরে আসতে না পারে। কারণ সেটা ডিফারেন্ট, কিন্তু সরকারের পক্ষ থেকে এটি তো সরকারের দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। তো সেই জায়গাটায় এই যে মব সন্ত্রাসগুলো চলছে, তো সেইখানে সরকার কোনো জায়গায় কাজ করতে পারছে না। আইন শৃঙ্খলার ক্ষেত্রে তো সরকারের দায় আছে, যে কোনো জায়গায় আইন শৃঙ্খলা নষ্ট হলেই সরকারের দায় আছে। তো সরকার সেটা নষ্ট মানে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি তো আপনাকে প্রথম থেকেই ওইটা বললাম যে নিয়ন্ত্রণ করার জন্য প্রধানত সরকারের যে বিষয়টা দরকার ছিল সেটা হলো প্রশাসনিক পুনর্গঠন। এটা সবার আগে কিন্তু আমি অনেক লেখালেখিতে বলেছি, নিজে যে সকল জায়গায় গিয়েছি সব জায়গায় বলেছিলাম, সরকার যে আমাদের চেয়ে কম বোঝে তা মনে করার কিছু নেই। ওনারাও তো আরও স্কিল এবং আমাদের মতো লোক, কেন করছে না সেটার প্রশ্নটা তো নানাভাবে আসে। কিন্তু ব্যাপারটা হলো যে পুনর্গঠিত প্রশাসনটা এমনভাবেই হয় নাই যেন সকলে যারা এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করবে তাদের যে আন্তরিকতা, প্রাণটা, এটা তো থাকতে হবে। আপনি যদি স্লো হয়ে যান কাজটার মধ্যে তাহলে তো আপনি সেটা রেসপন্স করতে দেরি করে ফেলবেন। তো এটার জন্য শুধুমাত্র আপনি গিয়ে, যেটা আমরা অনেক সময় ভাবি যখন ইভেন্টটা ঘটে তখন গিয়ে হাজির হওয়া, যেমন আপনি ওটা উত্থাপন করেছেন, কিন্তু আমাদের তো আসলে দরকার প্রিভেন্টিভ মেজার। আপনি ইভেন্ট যেন না ঘটে সেই ব্যবস্থা করা। সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের গাইডস থেকে এমনভাবে কথা বলবেন, এমনভাবে কাজগুলো করবেন, মানে আইনের পক্ষে, ন্যায়ের পক্ষে এমনভাবে কথাগুলো বলবেন যেন অপরাধীরা সবসময় এটা নিয়ে চিন্তিত থাকে যে না, এই কাজগুলো করা যাবে না, যে কাজগুলো আইনের চোখে অপরাধ বা রাষ্ট্র যেগুলোকে অপরাধ মনে করে, যেগুলো অন্যায়, সেগুলোকে করা যাবে না। এটা তো রাষ্ট্রকে বোঝাতে হবে। এইটাকে তো রাষ্ট্রের দায়। রাষ্ট্র যদি এটা বোঝাতে না পারে, প্রতিটি সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মূল অভিযোগটা তো এইটাই, যে সে মানে নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ করাতে পারছে না, নিরপেক্ষভাবে বিচারের প্রয়োগ করাতে পারছে না। তো আমরা যেহেতু ওই সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়েছি, সুতরাং আমাদের তো ওইটার মধ্যেই পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা সরকারের করা উচিত, এটাই বলতে হবে এখনও। কারণ আসলে দৃশ্যমান তো হচ্ছে না, এই সার্বিক দৃশ্যমান হচ্ছে না যে তা না, সার্বিক দৃশ্যমান হচ্ছে না। একটা জিনিস আপনি খেয়াল করেন যে 5ই আগস্টের পরে মানে দেশের পরিস্থিতি যতটা খারাপ হওয়ার দরকার কথা ছিল, চিন্তা ছিল, অনেকে ভাবছিল, সেটাতে কিন্তু আমরা জনগণরা মোটামুটি বের হতে পেরেছি। এটা এবং জনগণের সহযোগিতা, সরকারের মানে কার্যাবলী সব মিলিয়ে কিন্তু এটা বের হয়েছে। কিন্তু পরবর্তীতে যে ডে বাই ডে আরও ইমপ্রুভমেন্ট হওয়া দরকার ছিল, যতটা প্রত্যাশা সেটা হয়তো হয়নি। কিন্তু আমি মনে করি পরিস্থিতি কিছু জায়গায়, মানে যেগুলো আইডেন্টিফাইড জায়গাগুলো বাদে স্বাভাবিকভাবে কিন্তু এক ধরনের স্থিতিবস্থা আছে। কিন্তু কিছু আইডেন্টিফাইড জায়গায় সরকার খুব বেশি ফোকাস দিতে পারতো, এবং ভবিষ্যতে হয়তো ফোকাস দিবে। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, তো এবং রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনাও করেছেন রাষ্ট্রবিজ্ঞানে, তো আপনার কাছে জানতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি, এদের পক্ষ থেকে প্রথমেই দাবি জানানো হয়েছে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করার জন্য, ঘোষণা করতে হবে। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওনাদের এই দাবিটা আসলে কতটুকু সঠিক, এবং সেটি যদি দাবি পূরণ করার মতেও হয় সেটি কিভাবে পূরণ করা সম্ভব? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার কথাটা হলো, যে কোনো রাজনৈতিক দলের তো দাবি থাকতেই পারে, এটা তো সেই দাবি করবে কিনা আমাকে জিজ্ঞাসা করে করবে না। তো এই ধরনের উদাহরণ আমি এই লেখাটাও একদম হয়তো সেপ্টেম্বরের মধ্যে লিখেছি, যে ফরাসি সংবিধানকে অনুসরণ করার কথা আমার একটা প্রস্তাব ছিল, মানে ফরাসি সিস্টেমকে, মানে আমেরিকান এবং মানে সংস্কারের আলোচনা যখন আসলো তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেম, ইউকে সিস্টেম, দুইটার মধ্যে কিছু ব্যাপার আছে, সেগুলোকে একটু ব্যালেন্স করে ফরাসি সিস্টেমটাকে আমার কাছে মাচ বেটার মনে হয়েছে। আমি সেই প্রস্তাবটা করেছিলাম যে ফরাসি পলিটিক্যাল সিস্টেমটা, রাজনৈতিক ব্যবস্থাটাকে মানে আমাদের মতো করে অ্যাডজাস্ট করা যায় কিনা। তো সেখানে কিন্তু অনেকগুলো রিপাবলিক হয়েছে, মানে 5th রিপাবলিক পর্যন্ত আছে। সো আপনি মানে দ্বিতীয় রিপাবলিক করবেন না তৃতীয়, চতুর্থ, পঞ্চম কতটা করবেন, এই যে আমরা প্রতিটি সরকারকে হটালাম, এগুলো প্রত্যেকটা তো জনগণের আবেদনের প্রেক্ষিতে। আপনি কিন্তু ইচ্ছা করলে 15 বছর অপেক্ষা করেছে না, 17 বছর অপেক্ষা করছে না বিএনপির লোকজন ধরেন, আবার 15 বছর অপেক্ষা করছে না ধরেন মানে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে। তো এই যে অপেক্ষা করাটা সফলতা আসছে না কেন? যখন জনগণের কাছে আপিল তৈরি হয় না তখন সফলতা আসে না। তো আপনি, জনগণ যদি আপনার পক্ষে থাকে,
আপনি সব কিছুই করতে পারবেন। আসলে রাজনৈতিক দলের মূল কাজ হলো জনগণকে কনভিন্স করা। সে যে জনমত নতুন তৈরি করা। যে এজেন্ডাগুলো নিজের নিয়ে দাবির আসছে, পক্ষে। যে এজেন্ডাগুলো নিয়ে আসছে সেই এজেন্ডা রূপ কি সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। মানে সেকেন্ড রিপাবলিক আসলে কি সেটা আমাদের কাছে এখনো ক্লিয়ারলি আসে নাই। তো আসলে হয়তো আমরা বুঝতে পারবো এবং কি চাচ্ছে তারা। নতুন বাংলাদেশ এবং সেকেন্ড রিপাবলিক দুইটা প্রস্তাব নিয়ে আসছে। তো এই সেকেন্ড রিপাবলিক যদি ক্লিয়ার হয় আর এটার প্রতি যদি জনগণের আপিল তারা তৈরি করতে পারে, তা আমার আপনার চাওয়া ছাড়াও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যে কোনোভাবেই পরিবর্তন করা হয়ে সম্ভব। যাবে। চাওয়াটাই আসলে চাওয়াটা মানে আপনি পাবলিককে কীভাবে কনভিন্স করছেন। তো রাজনৈতিক দল নিজস্ব এজেন্ডা নিয়ে এগোতেই পারে এবং সে কনভিন্স করতে পারে। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন যে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে একটা বড় মানে পয়েন্ট তো আসছেই, যে সংবিধান সংস্কারের ব্যাপারগুলো আসছে এবং ৭২-এর সংবিধানকে কাটাছেঁড়া করতে করতে ১৭বার সংশোধন করতে করতে এমন একটা পরিস্থিতিতে আমরা সংবিধানকে নিয়ে গেছি, না এপার না ওপার, না এদিক না ওদিক। সংবিধান কিন্তু একটা, আমি সংবিধানের শুধুমাত্র প্রস্তাবনা নিয়ে একটা লেখা লিখতে গিয়ে দেখলাম যে এটাই হয়ে যাচ্ছে ২০০০-২৫০০ ওয়ার্ডের উপরে। মানে এত মানে পিন পয়েন্টে গেল, এত প্রবলেম আগের সাথে মিললেন। আপনি উপরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, তো বাংলা অনুবাদে দেখবেন আপনি মানে হুবহু হয় নাই, কন্ট্রাডিকশন আছে। তারপরে কোনো জায়গায় তো এই যে আপনি যে সংবিধান নিয়ে যদি আপনি শুধুমাত্র কথা মানে সংবিধান সংশোধন নিয়ে যদি কোনো কথাও বলেন বা পরিবর্তন নিয়ে যদি কোনো কথা, তাতেও কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা। মানে এত অসম্মানতা, এটা ঠিক করতে হবে। কিন্তু এটা রিপাবলিকের মাধ্যমে করবেন না সংস্কারের মাধ্যমে করবেন না কিছু অধ্যাদেশ করে করবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো পরিবর্তনের জন্য জনগণের কাছে যাওয়া দরকার এবং অ্যাটলিস্ট আপনি মানে এটা তো অনেক দেরি হয়ে গেছে। মানে প্রথমে এসে হয়তো যদি এই ধরনের প্রোগ্রাম থাকতো তাহলে প্রথমে এসে ২-৩ মাসের মধ্যে একটা গণভোটে যাওয়া যেতে পারতো, যে আমরা আসলে কি সংস্কার চাচ্ছি বা কিভাবে চাচ্ছি, বা আওয়ামী লীগের ইস্যুতেও একটা গণভোটে যাওয়া যেতে পারতো। কিন্তু এগুলো তো এখন আসলে এখন মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। তবে আমি কিন্তু এই কথাটা ক্লিয়ারলি আপনাকে বলি এক সংক্ষিপ্তভাবে, আপনি নির্বাচন আমাদেরকে দিতেই হবে, কিন্তু কিছু মৌলিক সংস্কারে মানে বন্দোবস্ত হতেই হবে। সেটি নিয়ে তো আমার মনে হয় কারোর মধ্যেই কোনো সংশয় নাই। অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট আমরা চাই, আমরা আর কত অপেক্ষা করব? ওকে, ধন্যবাদ। আমরা শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে জানতে চাই যে আজকে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একটি প্রোগ্রামে বলেছেন যে এই যে জাতীয় নাগরিক পার্টি দ্বিতীয় রিপাবলিক চাচ্ছে এবং গণপরিষদ চাচ্ছে, তাতে সেটি হতেই পারে, তবে সেটার জন্য আসলে একটি সব দলগুলোর ঐক্যমত থাকতে হবে। তো উনি যেটি আমার মনে হয় সঠিকই বলেছেন। তো আপনার কি মনে হয় যে এটি আসলে কি ঐক্যমত প্রতিষ্ঠা করা সম্ভব? বর্তমান বাস্তবতা কি বলে? বর্তমান বাস্তবতায় আপনার তাদের যে মূল দাবিটা সেকেন্ড রিপাবলিক আর গণপরিষদ, এই দুটোর মধ্যে ঐক্যমত হবে এটা মনে হচ্ছে না আর কি। কারণ আসলে গণপরিষদের ব্যাপারটা আমাদের কাছেও ক্লিয়ার না। তারা একই দিন জাতীয় সংসদ নির্বাচন, তারা দল জন্ম নেওয়ার আগে বলেছে যে আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। এখন সেখান থেকে সরে এসে বলতেছে একই দিন জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ। মানে একই দিন কী কারণে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ হবে সেই জিনিসটা ব্যাখ্যা করে আমরা এখনও ব্যাখ্যাটা পাইনি, বা আমরা নিজেরাও এই ব্যাপারে আমরা কনভিন্স না। সুতরাং এটা আসলে এটা হবে না, এটা হওয়ার কোনো আপনার ন্যূনতম সম্ভাবনা নাই। আর যে কোনো ব্যাপারে বিশেষ করে আপনার ঘোষণার ব্যাপারটা তো আমরা বলেছি যে সবাই মিলে একটা ঘোষণা দিতে হবে, সবাই মিলে একটা ঘোষণা দিতে হবে এবং এই ব্যাপারে সেটা নির্বাচিত সরকার বা তার প্রথম সংসদে সেই ঘোষণাটা পাশ করাতে পারে, এই ব্যাপারেও আমাদের তো কোনো আপত্তি নেই। তবে সেখানে সমস্ত ব্যাপারগুলো তো উঠে আসতে হবে। এখানে এমন তো নয় যে আপনার শুধুমাত্র যে আপনার কোটা সংস্কারের আন্দোলনের জন্য সারা জাতি মাঠে নেমে আসছে, এটা ব্যাপারটা নয়। আমরা 15 বছর পর্যন্ত এই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা কিন্তু একটা অবস্থান তৈরি করেছি। এই স্বৈরশাসকের মানে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে স্বৈরশাসকের ফ্যাসিবাদী চরিত্রটাকে আমরা জনগণের কাছে উন্মোচিত করেছি। আমাদের অসংখ্য নেতা খুন হয়েছে, আপনার 1 লক্ষ আপনার মামলাতে 50 লক্ষ আসামি হয়েছে, আপনার 20 থেকে 22 হাজার আপনার লোক শহীদ হয়েছে এই অভ্যুত্থানের আগেই। তো সেই সমস্ত বিষয়গুলো আসতে হবে। ব্যাপারটা এমন নয়, আমরা সবসময় বলতাম যে অভ্যুত্থানের মাধ্যমেই সরকারের পতন হয় এবং অভ্যুত্থানটা কিন্তু কখনো কোনো বলে কয়ে স্থান তারিখ দিয়ে হয় না এবং কোনো বিষয় নিয়েও আসে না। আমরা অতীতে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যখন ভ্যাট বিরোধী আন্দোলনে নেমেছে তখন আমরা একটা অভ্যুত্থানের আমরা গন্ধ পেয়েছিলাম সেখানে, সেটা হয়নি। পরবর্তীকালে ছাত্ররা যখন নিরাপদ সড়কের আন্দোলনে নেমে এসেছে তখন আমরা মনে করেছিলাম যে এটা অভ্যুত্থান হতে পারে। এখানে যখন আপনার ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনকে সামনে এমনি বৈষম্যহীন ছাত্রদের ব্যানারে, তখন আমরা আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এক হয়ে গিয়ে কিন্তু আমরা সরকারকে আঘাত করেছি এবং তারা পরাজিত হয়ে পালিয়ে গেছে। আমরা মনে করি যে এই সরকার
সরকারকে আঘাত করে পরাজিত করে পালিয়ে যাওয়ার ব্যাপারে যে সমস্ত রাজনৈতিক দল মত ব্যক্তি সংগঠন মাঠে ছিল তাদের সবার মধ্যে একটা ঐক্য হওয়া দরকার। তাদের মধ্যে যদি ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হয় তাহলে কিন্তু জিনিসটা সংকটটাকে আরও ঘনীভূত করবে। আমরা নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জানাই। একটা রাজনৈতিক দলের মত সৃষ্টি হতে পারে, বহুমত হতে পারে এবং একটা প্রেশার গ্রুপ থাকতে পারে এবং আমরা যা মানে একটা তরুণদের একটা রাজনৈতিক দল কিন্তু আপনার এখন মানে মাঠের মধ্যে থাকতে পারে। আমরা 72 সালে কিন্তু তাদের প্রধান দাবির সাথেই তো আপনারা একমত না, প্রথম দাবির সাথেই সরি না, প্রথম এবং তাদের যে দুইটা দাবির সাথে একমত নই। এই কারণে যে এই দুটো দাবি আমরা বুঝে উঠতে পারছি না এবং এটা দুটো দাবিটার ব্যাপারে প্রথম দাবিটার ব্যাপারে বুঝে উঠতে পারছেন না, না আপনারা চান না? না, আমরা বলছি যে আমরা একটার সাথে কিন্তু একমত যে একটা ঘোষণাপত্র, অভ্যুত্থানের একটা দালিলিক ঘোষণাপত্র যেটা সংসদে আপনার পাশ করতে হবে, সেই সংসদে পাশ করতে হবে, সেই ঘোষণাপত্রটা আমরা সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে আমরা দিতে চাই, এটার সাথে আমরা একমত। আবার কিন্তু ওই যে গণপরিষদের নির্বাচনের বিষয়ে আমরা কিন্তু একমত নয়। গণপরিষদটা কখন হয়? যখন একটা দেশে আপনার কোনো সরকার থাকে না, একটা নতুন একটা স্বাধীন দেশ হয়, একটা অভ্যুত্থান বা একটা বিপ্লব হয়, বিপ্লবের পর একটা গণপরিষদ হতে পারে। কিন্তু এখানে তো আপনার সেটা এটা বিপ্লবও হয়নি, আবার আমাদের এটা স্বাধীনতা না। এটা আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি এটা আমাদের আবেগের কথা বলি, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই। আমরা এটা আমরা ডে ওয়ান থেকে কিন্তু আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলি, আমরা অনেকেই বিপ্লব বলি, আমি নিজেও বিপ্লব বলি। কিন্তু বাস্তবে অর্থে এটা হলো একটা গণ অভ্যুত্থান। আর স্বাধীনতা আমরা 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি। সুতরাং এখানে ওই সময়ের গণপরিষদে যে সংবিধান করেছেন, সংবিধানে 17 বার কাটাছিড়া করা হয়েছে, দরকার হলে 18 বার কাটাছিড়া করা হোক, কোনো সমস্যা নেই। আবার যদি আমরা সংসদে গঠিত হওয়ার পরে সবাই যদি আমরা মনে করি যে আমরা একটা নতুন সংবিধান প্রণয়ন করব, সেটাও সংসদের মাধ্যমে প্রণয়ন করা সম্ভব, সেখানে কোনো বাধা দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু তাদের দাবিগুলোর পিছনে আমরা যেটা বলতে মানে আমার কাছে মনে হচ্ছে আর কি যে মানে সঠিক পরামর্শ মানে তারা পাচ্ছে না এবং তারা যাদের থেকে পরামর্শ পাচ্ছে তাদের থেকে পরামর্শের বদলে উস্কানিটাই পাচ্ছে আর কি। এই উস্কানিটা সরকারের অনেকাংশে কিন্তু আপনার গ্রহণ করছেন। এই যে ধরেন গুলশানের যে ঘটনাটা, গুলশানের মতো একটা মানে বা একটা যেখানে মানে বিদেশিরা থাকে, যেটা একটা মানে কি ইনস্টলেশন এবং যেখানে বাড়তি নিরাপত্তা, সেখানে এই ধরনের একটা ঘটনাটা ঘটতে দেওয়া কোনো অবস্থায় উচিত না। এই যে তৌহিদি জনতার নামে আপনার মাজার ভাঙচুর করা, আপনার সাধু সন্ন্যাসীদের আখড়াতে আক্রমণ করা, আপনার সেখানে আপনার বিভিন্ন রকমের আপনার এই যে গান বাজনা অনুষ্ঠানে গিয়ে হামলা করা, আপনার বৈশাখী অনুষ্ঠানে না, এবং রমজানের মধ্যেও তো বিভিন্ন জায়গায় দোকানপাটে বলা হচ্ছে যে খোলা রাখা যাবে না, বন্ধ করে রাখতে হবে। এই যে এগুলো আমাদের দেশটাকে তো বহুত্ববাদী একটা দেশ, বহুমতের আমরা একটা দেশ, আমরা গণতান্ত্রিক সহনশীলতা আমরা দেশ। একটা পতিত স্বৈরাচারের একটা দোসররা কিন্তু এগুলা সুনির্দিষ্টভাবে কাজগুলো করে যাচ্ছে। গুলশানে যারা আক্রমণ করেছে এর মধ্যে দিয়ে কিন্তু ছাত্র জনতার কেউ নাই, কিন্তু এর মধ্যে কিন্তু আপনার জনতার শক্তি কেউ নেই। এখানে জনগণের নামে বিশৃঙ্খলা তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা বসে আছেন তারা এই বিশৃঙ্খলা ঘটাচ্ছে। সরকারের ভূমিকা, সরকার ব্যর্থ হচ্ছেন। আপনার সরকার রাতে 3টা বাজে সাংবাদিক সম্মেলন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা করে উনি আরও হাস্যকর হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন। দেখুন, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের থেকে সরে যাওয়া দরকার, কারণ এই ছাত্ররা তার বিরুদ্ধে মিছিল করেছে, জনগণ মিছিল করেছে। আমরা রাজনৈতিক দলগুলোর প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা আলোচনা করেছি, আমরা তার পদত্যাগ দাবি করছি, আমরা রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ দাবি করছি। আমরা মনে করছি ওনার চাইতে আর একটু ইয়াং, এনার্জেটিক এবং কর্মঠ একজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনে দেওয়া দরকার। আমরা এই পরিবর্তনের মধ্যে মনে করেছিলাম যে উপদেষ্টা মণ্ডলী আপনার পরিবর্তনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা পরিবর্তন করবেন, এটা পরিবর্তন করতে পারছেন না, এটাই আমাদের একটা ব্যর্থতা। এবং পুলিশের মধ্যে দিয়ে যারা ধরেন অনেক পুলিশ কিন্তু অনেক জায়গায় আপনার তারা কমান্ডিংয়ে না থেকে পুলিশদেরকে কিন্তু কাউকে নৌ পুলিশে, আপনার কাউকে টুরিস্ট পুলিশে, আপনার কাউকে শিল্প পুলিশে, কাউকে হাইওয়ে পুলিশে পাঠিয়েছে। সেখান থেকে সংগ্রহ করে এনে আপনি কমান্ডিং পুলিশটাকে আপনি আরও সাজালে আমার মনে হচ্ছে যে আমরা কাঙ্ক্ষিত আমরা ফল লাভ করতে পারবো। সবচেয়ে বড় কথা হলো যে সরকার কিন্তু জনগণকে বা আপনার মন্ত্রণালয়গুলো মন্ত্রীরা আপনার উপদেষ্টারা জনগণকে উজ্জীবিত করে আপনার যে মন্ত্রণালয় চালানোর যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। ওকে, ধন্যবাদ। আমরা একটু একদম সময় শেষ আমাদের, আমরা সংক্ষেপে একটু জানতে চাই অধ্যাপক কাজী মোহাম্মদ মাহমুদুর রহমান, আপনার কাছে গতকালকে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম একটি কথা বলেছিলেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা মুখে আনা যাবে না। কি মনে হয় উনি এই বক্তব্যটা কেন রেখেছেন? মানে পতিত সরকারের কি মেসেজ দিতে চান এই বক্তব্যের মাধ্যমে? এটা তো আসলে এমনি আমরা তো মানে নিজেরাও তো 7 মাস ধরে এই কথা বারবার বলে আসতেছি যে বিচারের প্রক্রিয়াটা দ্রুত শুরু করা দরকার এবং দৃশ্যমান হওয়া দরকার। এটা সবারই তো কাঙ্ক্ষিত
প্রত্যাশা। কিন্তু বিচারের সাথে উনি নির্বাচনকে রিলেট করে মানে ফেলেছেন। এটা আসলে হয়তো এটা সে কি কারণে করেছে সেটা তো সেই নিজে বলতে পারবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে এটা হয়তো প্রাধান্য দেওয়ার জন্য, আরো গুরুত্ব দেওয়ার জন্য হয়তো এইভাবে কথা বলেছে কিনা, কিন্তু এটা আশঙ্কা আছে যে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলে এই বিচার বন্ধ হয়ে যেতে পারে, এরকম কোনো কিছু? এইটা আমার কাছে মনে হয় মানে যারা যারা গত 15 বছর লড়াই করেছে তাদের যে লড়াইয়ের কষ্ট মানে তীব্রতাটা, এইটা তো কেউ ভুলতে পারবে না। তো এটা যেই ক্ষমতায় আসবে মানে এটা কম্প্রোমাইজ করে কি করে, বরং এটা একটা একেবারে একটা ফ্যাসিবাদী আচরণ, একেবারে একটা ফ্যাসিবাদী কণ্ঠ। আমরা বিচার চাই, আমরা সবাই বিচার চাই, কিন্তু বিচারের আগে বা বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের কথা মুখে আনতে পারবো না, এটা বলার মতো দুঃসাহস দেখানো সারজিদ আলমদের উচিত না। কিন্তু এটা কিন্তু একটা ফ্যাসিবাদী কণ্ঠ, এটা শেখ হাসিনার প্রেতাত্মা তার মধ্যে ভর করেছে। এমনিই তো তার একটা ইয়ে আছে যে সে আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় ছিল। আমরা জীবন যুদ্ধে যখন আমরা আমাদের জীবন পরোয়া করি নাই, তখন তারা ফ্যাসিবাদের আশ্রয় প্রশ্রয় ছিল, ফ্যাসিবাদী কণ্ঠ ধারণ করছে। আমরা তো নির্বাচনের কথা বলবোই, আমরা নির্বাচনের কথাও বলবো, আমরা শেখ হাসিনার বিচারের কথাও বলবো, এবং আমরা যে সরকার যে বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে আমরা এই কথাগুলো বলবো। কিন্তু কেউ আমাদের কণ্ঠরোধ করার জন্য অঙ্গুলি প্রদর্শন করবে, ধমক দিয়ে কথা বলবে, এটা তো আমরা বরদাস্ত করবো না। আমরা 15 বছরের ফ্যাসিস্ট আপনার মানসিক সাইকো শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে আমরা দ্বিধা করি নাই। আমরা যখন লড়াই করেছি তখন তারা ফ্যাসিবাদের নিরাপদ আশ্রয় ছিল, সেখান থেকে আমরা কিন্তু আমাদের জীবনে পরোয়া করি নাই। সুতরাং আমরা এই কথার তীব্র নিন্দা করছি, প্রতিবাদ করছি, এবং আমরা মনে করি যে আন্দোলনকে আপনার নির্বাচনকে প্রলম্বিত করার একটা চক্রান্ত ষড়যন্ত্র হিসাবে অনেকে জিনিসগুলোকে নিয়ে আসছে। নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় তাহলে এটা পরিণতি ফল বর্তমান সরকার কি নিষ্ঠুর এবং নির্মমভাবে মানে হবে, এটা বোঝা যত দ্রুত বুঝবে সরকার, ততই সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট সবার জন্য মঙ্গল। ওকে, আপনি খুব সংক্ষেপে বলবেন 30 সেকেন্ডে যে আসলে নির্বাচন প্রলম্বিত করার কোনো চেষ্টা আছে? নির্বাচনটা তো মানে প্রলম্বিত করার চেষ্টার তো বলা যাবে না। এটা তো বিষয়টা হলো নির্বাচনকে হাইলাইট করার চেষ্টা সবাই করছে, এবং নির্বাচনকেও হাইলাইট করতে হবে। আমাদের বিচার এবং সংস্কার তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা কোনটাকে ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট দেখতে পারবো না। আমি প্রত্যেক দিনই বলি 3টা কাজ ইম্পর্টেন্ট: নির্বাচন করতে হবে আমাদেরকে, বিচার করতে হবে, সংস্কারও কাজ করতে হবে। এই 3টাকে প্রায়োরিটি দিয়ে দৃশ্যমান করে কাজগুলো করা কিন্তু সরকারের হচ্ছে না। এইটা আমরা কিন্তু কেউ বলছি না। সরকার কি বিচারের কাজটাকে দৃশ্যমান করতে পেরেছে আমাদের কাছে 7 মাসে? কতটা করতে পেরেছে? সংস্কারকে আমাদের কাছে লিখিত রূপ হিসেবে এনেছে, কতটা আমরা বোঝাপড়ায় আসছি? সময় তো চলে যাচ্ছে এবং মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে দ্রুতই যেতে হবে। নির্বাচন কিন্তু আনলিমিটেড টাইমের মধ্যে হেল্প করা যাবে না, কিন্তু এই কাজগুলোও তো দ্রুত করতে হবে। এখন আপনি কোনটা করবেন সেটা তো আপনার আলাদা প্রশ্ন, কিন্তু আমাদের বক্তব্য হলো আপনি 3টা কাজকে প্রায়োরিটিতে কাছে এগিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। সারাদিন রোজা রাখার পর সবাই একটু বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন। ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।